আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। অধিবেশনের শুরুতে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এ সময় সরকার ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে চলে কথার বাহাস। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের তৃতীয় অধিবেশন। গ্যাস, বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন স্বতন্ত্র ও বিরোধী জোটের এমপিরা। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়। এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার? বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা এই বরাদ্দগুলো বাড়ানোর মধ্য দিয়ে মাননীয় স্পিকার? দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দিতে হবে। শাহবাগ আর সংসদের বক্তব্য এক নয়। ঢালাওভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনা বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, অপেক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানায় বিরোধী জোট। ছড়িয়ে পড়ে উত্তেজনা, বাধে হট্টগোল। মাননীয় সদস্যবৃন্দ বসুন। পরে স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন, তাহলে এক্সপান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিং গুলো দেখেন। পরমত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতাও। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এদিন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয় এদিন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নেপালে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। টেলিফোনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও অবহিত করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দেন তিনি। নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বলেন, কোনো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে উদ্ধারে সরকার প্রস্তুত রয়েছে। সেটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো জীবিত বা মৃত অবস্থায়, সেটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো। নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা।
বঙ্গভবনে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দেখা করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন কমিশন। মহামান্য রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা সাক্ষাতে গিয়েছিলাম আমরা। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। প্রসঙ্গক্রমে উনি একটা কথা বললেন যেটা আমার খুব ভালো লেগেছে। বলে যে দেখেন, আপনার সাথে বলি, বলে যে আমি এই দেশে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন। বঙ্গভবনের দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষাই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহ্বান জানান তিনি। বাংলাদেশ ওআইসি এবং ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী HSM হুমায়ুন কবির জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির 23তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে অংশগ্রহণ করে একথা বলেন। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, নিজ বক্তব্যে হুমায়ুন কবির ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার নিশ্চয়তা দেন। ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ সমাধানের আওতায় ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর সেগুনবাগিচা এলাকার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বেশ কিছু টং দোকান ও ফুটপাতের উপর গড়ে ওঠা আসবাবপত্রের অস্থায়ী দোকান ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান দল। তামজিদ সুমনের রিপোর্টে বিস্তারিত। পূর্বঘোষিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ সময় বেশ কিছু টং দোকান ও ফুটপাতের উপর গড়ে ওঠা আসবাবপত্রের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন সিটি প্রশাসক। তিনি বলেন, গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফুটপাত থেকে হকারদের সরে যেতে বলা হলেও তারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি 6 মাস ধরে বলতেছি, 6 মাস পত্রিকায় দেওয়া হয়েছে। আপনার মাধ্যমে আজকে জানাই দিতে চাই আমি। অন্যান্য আরো এলাকা আছে ঢাকা শহরে, আপনি দয়া করে আপনার মিডিয়াতে জানাই দেন। যদি আপনারা এইভাবে ব্যবসা করেন তাহলে এইখানে যেভাবে হয়েছে আপনাদের এখানে ওইভাবে হবে, এখন থেকে সরায় নেন। তবে ফুটপাত দোকানিরা বলছেন, কোনো নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে ফেলা হয়েছে। আমাদের একটা রাস্তা করে দেন, আমরা কইরা খাই। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমরা তো আমগো মানবতা দেখাইতেছেন, ওনারা যদি ওনাদের মানবতা না দেখে তো কিছু বলার নাই। যারা অবৈধ আছেন তারা সরে যান। হ্যাঁ, আমরা বারবারই কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিংও করছি, তো এটা কিন্তু হঠাৎ করে আসা না। এদিকে অবৈধভাবে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে তোপখানা রোডের একটি খাবারের দোকান সিলগালা ও অর্থদণ্ড করেছে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সুযোগ থাকার পরও উদ্যোক্তা সৃষ্টিতে এগিয়ে আসে না বলে জানিয়েছেন বাণিজ্য সংগঠনের মহাপরিচালক মোস্তফা জামাল হায়দার। বিকেলে চট্টগ্রামে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। সভায় কাস্টমস সহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা নিয়ে কথা বলেন ব্যবসায়ী প্রতিনিধিরা। জবাবে বাণিজ্য সংগঠনের মহাপরিচালক মোস্তফা জামাল হায়দার দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সংগঠনগুলোকে সরকারের সাথে দেন দরবার করার পরামর্শ দেন। এবারে প্রবাসের খবর।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাকের পার্টি মালয়েশিয়ার শাখা। মঙ্গলবার কুয়ালালামপুরে অদূরে ক্লাংয়ে জাকের পার্টির মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাকের পার্টি মালয়েশিয়া শাখার সভাপতি জহুরুল ইসলাম জিন্নতের সভাপতিত্বে এবং মহসিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাসুম এলাহি ও কাজী শুভ্র। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সৌদি আরবে আত্মহত্যা করেছে এক প্রবাসী বাংলাদেশি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নিহত মোহাম্মদ জীবন নরসিংদীর রায়পুরা থানার চাঁদপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় প্রবাসীরা জানান, ৩ মাস আগে সৌদিতে যান তিনি, কিন্তু কাজ না পেয়ে বেকার থাকতে হয় তাকে। দেশে রেখে আসা ঋণের কিস্তির চাপ সামলাতে না পেরে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। প্রবাসী জীবনের মরদেহ নাজরানের একটি হাসপাতালের মর্গে রয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো ব্র্যান্ডিং করে প্রবাসে আরও বেশি প্রসারের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের কমিউনিটির বিশিষ্টজনরা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, নাজমা এলাকায় কুমিল্লার ঐতিহ্যবাহী ও সুপরিচিত মাতৃভাণ্ডারের যাত্রা শুরুর কথা এ অনুষ্ঠানে তারা বলেন। বাংলাদেশে অধ্যুষিত নাজমা বাংলা স্কুলের পাশে চালু হওয়া প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কুমিল্লার সন্তান মেহেদি হাসান সোহাগ। এটি জেদ্দায় মাতৃভাণ্ডারের নতুন ফ্যাক্টরি এবং প্রথম আন্তর্জাতিক শাখা। বাংলাদেশি উদ্যোক্তাকে সরকারের পক্ষ থেকে উৎসাহ দিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশের কনস্যুলেটের দ্বিতীয় শ্রম সচিব রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন কাজী নিয়ামুল বশির, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভুইয়া, ইউসুফ মাহমুদ ফরাজি, ডাক্তার এনামুল হক সহ বিশিষ্টজনেরা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।